কাশীর গঙ্গার ঘাট থেকে বিদায় নিয়ে আজ আমরা 13009 দুন এক্সপ্রেসের জেনারেল কামরায় চেপে চলেছি রামলালার খাস তলুক অযোধ্যায়। যদিও সাধারণ কামরায় উপচে পড়া ভিড় আর সিট পাওয়ার লড়াইয়ে সফরটা বেশ কঠিন, তবুও ট্রেনের কোনো প্রতিধ্বনি হওয়া জয় শ্রীরাম ধ্বনি সব ক্লান্তি ভুলিয়ে এক অদ্ভুত ভক্তির উন্মাদনা জাগিয়ে তুলেছে। জানলার বাইরে দিয়ে ছুটে চলা উত্তরপ্রদেশের প্রান্তর পেরিয়ে আমাদের এই যাত্রা শুধুমাত্র এক শহর থেকে অন্য শহর যাওয়া নয়, বরং বারাণসীর আধ্যাত্মিকতা আর অযোধ্যার ঐতিহাসিক মুহূর্তে এক সুতোয় বাঁধার এক অনন্য প্রচেষ্টা। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন আছি এই যে বারাণসী সিটি রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে আমরা যাব এখন অযোধ্যার দিকে। তো আমরা আমাদের কোনো রিজার্ভেশন টিকিট কাটা নেই, তো আমরা যাব হচ্ছে এখান দিয়ে 19181 সাবরমাতি এক্সপ্রেস, আর না হলে সবরমতী এক্সপ্রেসে। তো চলো দেখা যাক কোনটাতে যাওয়া যায়। তো বন্ধুরা, এখন আমি আছি বারাণসী জাংশনে। এই হচ্ছে আমাদের গাড়ি 13009 হাওড়া যোগনাগর ঋষিকেশ দুন এক্সপ্রেস, যেটা কিনা যাবে অযোধ্যা ধাম হয়ে। তো আমরা এইখানেই যাচ্ছি, এই যে আমাদের সিট। টিকিট না পাওয়ার কারণে জেনারেলে এটা হচ্ছে, কিছু করার নেই। তো চলো তোমাদের দেখাবো বাকি যাত্রাটা টিল অযোধ্যা ধাম। সাবরমাতি এক্সপ্রেস আর সবরমতী এক্সপ্রেস এই দুটোই ছিল দুপুর 1টা এবং দুপুর 2:40-এ। হাওড়া থেকে ছুটে আসা 3 ঘন্টা বিলম্বে দুন এক্সপ্রেস যখন স্টেশনে ঢুকলো, তখন আমরা এটাকেই বেছে নিলাম অযোধ্যার দিকে যাত্রা পথের জন্য। তো বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি অযোধ্যা ধাম রেল স্টেশনে। আর এখানে 11 ডিগ্রি টেম্পারেচার, মানে বিশাল ঠান্ডা, বিশাল। মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এইটা হচ্ছে অযোধ্যা ধাম রেল স্টেশন। আর দেখেছো এয়ারপোর্টের মতো পুরো রেল স্টেশন করেছে। আমি যাবো একটু ওয়াশরুম থেকে, তারপর এখান থেকে বেরিয়ে যাবো হোটেলের দিকে। তো চলো সাথে থাকো, তারপরে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো অযোধ্যা। অযোধ্যায় উপচে পড়া ভিড় আর জনসমুদ্র দেখে কিছু রাস্তা বন্ধ ছিল, যার কারণে আমাদের টোটো ঘুরিয়ে আবার যেতে হলো অন্য পথ দিয়ে। মনে একটাই চিন্তা ছিল যে এই বুঝি আরতি শেষ না হয়ে যায়। তো এই আমরা হোটেলে সব জিনিসপত্র রাখলাম, রেখে এবার যাচ্ছি সরজু নদীর ঘাটে, যেখানে চলবে সরজু নদীর গঙ্গা আরতি সন্ধ্যেবেলায়। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে অযোধ্যার লতা মঙ্গেশকর চক। এখানে এই যে দেখো একটা বড় বীণা রাখা আছে, এটা কিন্তু লতা মঙ্গেশকরকে উদ্দেশ্য করে তার স্মরণে এটা করা হয়েছে। আর অযোধ্যা বন্ধুরা, একটা জিনিস স্বীকার করতে হবে যে অযোধ্যা আগে যেরকম ছিল তার তুলনায় এখন অযোধ্যা মানে অসাধারণ জাস্ট করেছে। জাস্ট দেখো মানে কি করেছে অযোধ্যা, দেখার মতো করেছে, দেখার মতো। না এলে, চোখে না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তখন মানে লোকে বলবে এক আর তোমরা বুঝবে আরেক। যদি অযোধ্যা সত্যিকারের ফিল করতে হয়, তাহলে আমি বলবো
নিজের একবার আসো, এসে চোখে দেখে যাও অযোধ্যা কি হয়ে গেছে। এখন এখন আলাদাই রূপ নিয়েছে অযোধ্যা। তো এখন আমি চলে এসেছি অযোধ্যায় সরজু নদীর ঘাটে, আর এখানে হবে আরতি। সরজু নদীতে আরতি করা হয় অযোধ্যায়। তো এই যে জায়গাটা দেখো কি সুন্দর, ওয়েল ডেকোরেটেড, আর এই যে এখানে আরতি করা হবে। মানে সত্যি অযোধ্যা নগরী অপূর্ব, অপূর্ব, জাস্ট অপূর্ব, বলার জায়গা রাখে না, অপূর্ব। অপূর্ব। এই যে এখানে বেনারসের মতো অত বড় করে হয় না, বাট ছোট করে হয় সরজু নদী আরতি। সরজু নদীর শান্ত ঢেউ আর নয়াঘাটের সমস্ত প্রদীপের আলো যখন সন্ধ্যায় আকাশ রঙিন হয়ে ওঠে, তখন সেই আরতি শিখায় মিলেমিশে একাকার হয়ে যায় ভক্তি আর মুক্তি। ঠিক যেন অযোধ্যার প্রতিটি স্পন্দনে আজ শুধুই রাম নামের জয়ধ্বনি। कोई तुमको ध्याता, जो कोई डुबकी लगाता, भव से तर जाता। ओम जय सरयू माता, ओम जय सरयू माता, मैया जय सरयू माता। जो कोई तुमको ध्याता, जो कोई डुबकी लगाता, भव से तर जाता। ओम जय सरयू माता। कोतर ऋषि कौशलपुर बह निर्मल धारा, जल रूपे मोक्षदा, जानत जग सारा। ओम जय सरयू माता, ओम जय सरयू माता, मैया जय सरयू माता। जो कोई तुमको ध्याता, जो कोई डुबकी ध्यान लगावत है। ओम जय सरयू माता, ओम जय सरयू माता, मैया जय सरयू माता। जो कोई तुमको ध्याता, जो कोई डुबकी लगाता, भव से तर जाता। ओम जय सरयू माता। धूप दीप पुष्पमाला कंचन थाल सजे, देवी देवता ऋषि मुनि गरियाती भजे। ओम जय सरयू माता, ओम जय सरयू माता, मैया जय सरयू माता। जो कोई तुमको ध्याता, जो कोई डुबकी लगाता, भव से तर जाता। ओम जय सरयू माता। माँ सरयू जी की आरती जो कोई जन गावे। তো এখন আমরা সরজু নদীর আরতি দেখলাম। আরতি দেখে এইবারে এই যে এইখানে একটুখানি ঘোরাফেরা করছি। এটা হচ্ছে সরজু নদীর যে পুরো পাড়টাকে এইভাবে বাঁধিয়ে দিয়েছে, ঠিক আছে? খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো মানে ময়লা কোনো ব্যাপার নেই, একদম খুব সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে। এখানে আমরা
একটু পাইচারি করছি। এইবার এখান থেকে একটু ঘুরে ঘাড়ে তারপর আমরা আবার রিটার্ন করব। সরজু নদীর মায়াবী আরতি আর প্রদীপের আলোয় মন ভিজিয়ে এক বুক প্রশান্তি নিয়ে আজ হোটেলে ফিরে আসা, যেখানে সারা রাত শুধু অপেক্ষা কালকের সেই মাহেন্দ্রক্ষণের। কাল ভোরেই আমাদের গন্তব্য নবনির্মিত রাম মন্দির, যেখানে রামলালার দর্শনের মাধ্যমে পূরণ হবে এই আধ্যাত্মিক যাত্রার মূল উদ্দেশ্য। দীর্ঘ প্রতীক্ষার আবাসন ঘটিয়ে কাল সকালে যখন মন্দিরের প্রধান ফটক দিয়ে প্রবেশ করব, সেই অনুভূতি হবে ভাষায় প্রকাশের অতীত। ভক্তি আর আবেগের এই মেলবন্ধন আজকের রাতটুকু কেবলই প্রস্তুতি, কারণ আগামীকাল প্রতিটি মুহূর্ত হতে চলেছে আমাদের জীবনে এক স্মরণীয় অধ্যায়। তো এখন আমরা চলে বসেছি এই গলফ কার্টে। এখানে গলফ কার্টগুলো অ্যাজ আ রিক্সা হিসাবে ভাড়া কাটে। তো এই গলফ কার্টে এখন করে আমরা যাচ্ছি আবার হোটেলের দিকে। তো এই যে রাস্তা, এই যে রাস্তা দেখো। গুড মর্নিং বন্ধুরা। এখন গুড মর্নিং আর নেই, আফটারনুন হতে যায়। তো আমি এখন আছি অযোধ্যায়। তো আমরা সকালবেলা বেরিয়ে রাম জন্মভূমিতে দেখলাম, দর্শন করলাম। দর্শন করার পরে এখন আমরা যাচ্ছি হনুমানগাড়ি টেম্পলের দিকে। তো সকালে আমি ভিডিও করতে পারিনি এই কারণে, কেননা এই রাম মন্দির যে আছে, রাম জন্মভূমি রাম মন্দির, এখানে কিন্তু কোনো রকমের কোনো ক্যামেরা, মোবাইল, কসমেটিক্স আইটেম কিচ্ছু অ্যালাউ নেই। ইনফ্যাক্ট স্মার্ট ওয়াচও অ্যালাউ নেই। সুতরাং এখানে ওই জন্য আমি ক্যামেরা নিয়ে বেরোইনি। সোজা দর্শন করে এসে তারপরে আমি এই ক্যামেরা নিয়ে এখন বেরোচ্ছি। এখন যাব আমরা হনুমানগাড়ি, দশরথ মহল, আর সন্ধ্যেবেলা যাব লেজার শো দেখতে। আর আশেপাশে যদি কোনো ঘোরার জায়গা থাকে, মানে এরকম টাইপের কোনো মন্দির থাকে, তাহলে সেটাও অবশ্যই দর্শন করে নেবো। এইটা হচ্ছে রাম জন্মভূমি রাম মন্দিরের এন্ট্রেন্স পথ। আর আগে একটা রাস্তা আছে রাম হসপিটাল, যেটা ওর পাশ দিয়ে আছে আপনাদের এক্সিট পথ। তো যারা এখান দিয়ে ঢুকবে তারা কিন্তু রাম মন্দির দর্শন করে সোজা ওই দিকের রাস্তা দিয়ে বেরোবে, মানে ওটা স্টেশনের যে রোডটা, রোড থেকে একটু পাশে। তো এখন আমরা এই জুতো সব ছেড়ে দিয়েছি একটা জায়গায়, মানে একটা দোকানে। আর এখন আমরা যাচ্ছি হনুমানগাড়ি মন্দির। তো হনুমানগাড়ি মন্দিরে গিয়ে ওখানে তো অনেকে বললো যে ভিডিও করা নাকি অ্যালাউ আছে, দেখবো যদি করা যায় তো ভালো, না করা গেলে ঠিক আছে, ওকে। মানে হনুমানগাড়ি মন্দিরে শুধু লাইনটা দেখো তোমরা। ওই যে লাল যে চূড়াটা, ওটা হচ্ছে মন্দির, আর ওই মাথা থেকে পুরো লাইন। দুপুর 12:45 থেকে বিকেল 4টের পরে গিয়ে আমরা দর্শন পেলাম হনুমানজির। 4 ঘন্টা লাইন দিয়েও কোনো অস্বস্তি হয়নি। মনে হয় একেই বলে বজরংবলীর টান।
ফাইনালি আমরা বেরোলাম হনুমানগাড়ি দর্শন করে। ওখানে মানে যে প্রসাদ তুমি চড়াতে চাও চড়াতে পারবে। লাড্ডু, আমরা যেমন লাড্ডু চড়িয়েছিলাম, তো ওখানে হনুমানগাড়িতে একটা জিনিস কি, ভেতরে তুমি ভিডিও করতে পারবে, কিন্তু এত ঠেলাঠেলি এত লাইন হবে তুমি ক্যামেরাই ধরতে পারবে না ঠিক করে। আমি মানে ক্যামেরা বেরই করতে পারিনি, জ্যাকেটের ভেতরে ছিল, যার কারণে আমি ক্যামেরা বেরই করতে পারলাম না, তো ভিডিও হলোও না। যথারীতি এই হচ্ছে মেন গল্প। এবার চলো আগে দেখা যাক। এখন আমরা বেরিয়েছি বাইরে, ওই সরজু ঘাটের দিকে যাব লেজার শো দেখতে। আর রামলালার জায়গায় এসেছি, আর এদের সাথে দেখা হবে না তা কখনো হয়? এই দেখো ওইখানে একজন কোলে তার মায়ের সাথে বসে আছে। কিন্তু সবচেয়ে জিনিসটা হচ্ছে এইখানে যা ঠান্ডা এখন, এই এত ঠান্ডার মধ্যে এরা যে বসে আছে, এটাই হচ্ছে মেন। এই যে এখানেও বসে আছে সারা জায়গায়, এই যে একজন কাঁধে, এই যে একজন কাঁধে পাহাড়ে দেখ কুচকে বসে আছে, কুচকে সব বসে আছে। তো বন্ধুরা এখন আমি আছি রামকি পেড়ি। এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইখানে একটা লেজার শো হয়। তো এই লেজার শোটা কেউ বলছে 6টা, কেউ বলছে 6:30, কেউ বলছে 7টা, ডিফারেন্ট টাইম। তো এখন আমরা এখানে আছি, সরি, তো আমরা এখন এখানে আছি। এখানে আমরা দেখবো এই যে লেজার এইগুলো লাগানো আছে, তো বেশ জায়গাটা সুন্দর। এবার এখানে এরকম লোকের এই যে প্রদীপের মতো ফুল আর প্রদীপ জ্বালিয়ে এখানে দেয়, ছাড়ে। আর এটা হচ্ছে পুরো সরজু নদীর জলটা ওইখান দিয়ে ডাইভার্ট করে এই সাইডে পাঠাচ্ছে। এখন আপাতত আমি নিচে নেমে এলাম, এই সরজু নদীর একদম পার ধরে নেমে এসে, এই যে কালকে আমরা ওইখানে বসে রাত্রেবেলায় আরতি দেখছিলাম ওই ওপরে ঘাটে। তো এখানে এখন জলটা, যেহেতু শীতকাল তো জল এখন নেই, কম আছে, তো চড়া পড়ে গেছে। তো ওই কারণে এখানে এই যে চেয়ার পাতা আছে বা এই যে দোকান টোকান আছে এখানে, তো যার কারণে এখানে তোমার নাবা গেছে। নাহলে বর্ষাকালে কিন্তু এই নদীর জল পুরো ওই ঘাট ওপর অবধি থাকে, ঠিক আছে? তখন কিন্তু এরকম নাবাও যাবে না, কিছুই করা যাবে না। আর এইগুলো হচ্ছে ভাসার জন্য, তো এইগুলো তখন ওই জলের লেভেল অনুযায়ী ভাসে। ওই যে ওইখানে কালকে আমরা আরতি দেখছিলাম, এখন আমরা এখানে আছি। নয়াঘাটের শান্ত জলে প্রদীপ ভাসানো বা দীপদান কেবল একটি প্রথা নয়, এটি হলো নিজের ভেতরের অন্ধকারকে বিসর্জন দিয়ে ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দেওয়া এক আধ্যাত্মিক মুহূর্ত। হিন্দু শাস্ত্র মতে সরজু নদীতে প্রদীপ ভাসানো অমঙ্গল নাশ করে জীবনে পুণ্য ও শান্তির আলো নিয়ে আসে। হাজার হাজার প্রদীপ সেই মৃদু আলো যখন নদীর বুকে ভেসে বেড়ায়, তখন মনে হয় আকাশের নক্ষত্রগুলো মর্তের পবিত্র জলে নেমে এসেছে। সরজু মায়ের এই মায়াবী রূপ আর প্রদীপের শিখার সে মৃদু কম্পন আপনার মনের সব দুশ্চিন্তা ধুয়ে মুছে এক অপার্থিব শান্তিকে ভরিয়ে দেবে। তো বন্ধুরা আমি এখন এখানে আছি এই রামকি পেড়িতে, কিন্তু এখানে আমার একজন পুলিশের সাথে কথা হলো। তা উনি বললো যে এখানে যখন দ্বীপ উৎসব হয় তখন লেজার শোটা হয়। আর এখন যেহেতু কোনো উৎসব না বা কোনো রকম কোনো মানে হিন্দু ফেস্টিভ্যাল না, তো যে কারণে কখনো কখনো হয়, কখনো কখনো আবার হয় না, তো ডিপেন্ড করে। তো এখন তো আমরা আছি, যদি হয় আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো লেজার শোটা, আর যদি না হয় তাহলে কী করা যাবে, ব্যাড লাক। এখন এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে না মানে কেউ যদি বলে বা কেউ যদি প্রশাসনের থেকে পারমিশন নেয় তারা জ্বালাতে পারে। তো এখানে আজকের দিনে রাজস্থান থেকে একটা পরিবার আছে যারা পারমিশন নিয়ে, তাদের হয়তো কোনো শুভ কাজ হয়েছে, সম্পূর্ণ হয়েছে বা এরকম কিছু থাকলে তখন এখানে এরা জ্বালায়। তো ওইটাই এখন জ্বালিয়েছে এরা। দেখো কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে। এখনও অবধি সবকটা জ্বালানো কমপ্লিট হয়নি, যখন সবকটা জ্বলে যাবে তখন আরও বেশি সুন্দর লাগবে। অন্ধকার নামতেই যখন রামকি পেড়ি প্রতিটি ঘাট আলোর ছটায় ঝলমল করে উঠল, তখনই শুরু হলো সেই বহু প্রতীক্ষিত লেজার শো, যা রামায়ণের সেই মহাকাব্যিক গল্পকে আমাদের চোখের সামনে জীবন্ত করে তুলল।
বিশাল আকার প্রাসাদের দেওয়ালে আধুনিক প্রযুক্তির এই কারুকাজ আর পবিত্র সরজু নদীর জলে তার প্রতিফলন দেখে মনে হচ্ছিল যেন আমরা স্বয়ং ত্রেতা যুগে ফিরে গেছি। ভগবান শ্রীরামচন্দ্রের বীরগাথা আর অযোধ্যার গৌরব যখন এই বর্ণালী আলো আর শব্দের মাধ্যমে ফুটে ওঠে, তখন প্রতিটি দর্শক তার অদ্ভুত রোমাঞ্চ অনুভব করে। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এই মেলবন্ধন রামকৃপের এই পরিবেশকে করে তুলল জাদুকারী, যা না দেখলে অযোধ্যায় ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। তো আমাদের এই লেজার শো দেখা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। আর এখানে মানে ঠান্ডা বলতে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে প্রচণ্ড ঠান্ডা। তো হোটেলে যাব, তার আগে কিছু খাওয়া দাওয়া করে একদম হোটেলে চলে যাবো। তারপর কাল তো ট্রেন আছে, যদি কনফার্ম হলো তো ভালো, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। অযোধ্যার সেই পবিত্র মাটি আর সরজু নদীর বাতাস আমাদের মনে যে প্রশান্তি দিয়ে গেল, তা চিরকাল স্মৃতিতে অম্লিন থাকবে। রামলালার দর্শন আর সরজুধারের সেই সন্ধ্যা, এই যাত্রার প্রতিটি মুহূর্ত আমাদের শিখিয়ে দিয়ে গেল যে ভক্তি আর ধৈর্য থাকলে সব কঠিন পথই সহজ হয়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে অযোধ্যার এই আধ্যাত্মিক টান রয়ে যাবে চিরকাল। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম।